পৌরাণিক কাহিনীতে বলা হয় রক্তবীজ হলেন শুম্ভ নিশুম্ভর সেনাপতি। একসময় মহেশ্বর তাকে বর দিয়েছিলেন যে রক্তবীজের শরীর থেকে এক ফোঁটাও রক্ত পড়লে সেখান থেকে জন্ম নেবে আরেকটা রক্তবীজ। কিন্তু বাস্তবের মাটিতে যখন জিহাদের নামে রক্তবীজের ঝাড় তৈরি হয় সেটা হয়ে ওঠে খুবই ভয়ঙ্কর। রাষ্ট্রপতি অনিমেষ চ্যাটার্জি প্রেসিডেন্ট হওয়ার পর এবারে দুর্গাপুজোতে প্রথমবার তার দেশের বাড়ি মিরপুরে ফিরছেন। কিন্তু এর কিছুদিন আগেই তার গ্রামের বাড়ির কয়েক কিলোমিটারের মধ্যেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। গল্প ক্রমশ পরিণত হয় টান টান উত্তেজনায়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী অভিনীত 2023 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা রক্তবীজ। ফিল্মিক চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ রক্তবীজ। শুরুতেই আমরা দেখি শেখ মোহাম্মদ হাবিবুর হোসেনের ফাঁসির হুকুম হয়েছে। রাষ্ট্রপতি শ্রী অনিমেষ চ্যাটার্জির কাছে হোসেনের মার্সি পিটিশন গেছিল, কিন্তু অনেক ভেবে চিনতে তিনি হোসেনের মার্সি পিটিশনটা রিজেক্ট করে দেন। 12ই অক্টোবর ভোর 4টের সময় হোসেনের ফাঁসির আদেশ হয়। 2 সপ্তাহ পর আসে সেই দিন। ফাঁসি কাঠে চড়ার আগে হোসেন বলতে থাকে যে জিহাদ তাদের আইন, তাদের জীবন, জিহাদের জন্য মৃত্যুবরণ করা তাদের আসল লক্ষ্য। এরপর নির্ধারিত সময়ে হোসেনের ফাঁসি হয়ে যায়। সিন শিফট হয় মহালয়ার দিন সকালে ময়নাগড় পুলিশ স্টেশনে। ইনি হলেন এই থানার ওসি নিত্যানন্দ পতিতুন্ডি। নিত্যানন্দ বাবুর কাছে খবর আসে যে খয়রাগড়ে একটা বাড়ি থেকে বাজি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। উনি কয়েকজন কনস্টেবলকে নিয়ে স্পটে পৌঁছে যান। যে বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে ওরা সেই বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু 2 জন মহিলা ওনাদেরকে ক্রমশ বাধা দিতে থাকে। তাদের মধ্যে একজন মহিলা হাঁসুলি দিয়ে একজন কনস্টেবলকে আঘাত করেন। কোনো মতে ওদেরকে বাগে এনে ওরা ভেতরে ঢুকে যা দেখে তাতে বোঝা যায় যে ওই বাড়িটার দোতলায় বাজি নয়, বোমা ফেটেছে এবং সেখানে রীতিমতো বোমা তৈরি করা হয়। দোতলার ঘরে একজন নিহত আর আরেকজন আহত অবস্থায় পড়ে আছে। বোঝা যাচ্ছে যে আকস্মিক বোমা ফাটার কারণেই এই অবস্থা। পঞ্চমীর দিন সকালে চিফ মিনিস্টারের সাথে টেররিস্টদের নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিকদের মিটিং বসে। সেখানে বর্ধমানের এসপি সংযুক্তা মৈত্র বলে গত 4 দিনে সিআইডির ইনভেস্টিগেশনে উঠে এসেছে 3টে নাম: উসমান গাজী, মুনির আলম আর কাদের সিদ্দিকী। এদের সম্ভাব্য ঘাঁটি হিসেবে কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জায়গায় তল্লাশি করে কিছু আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে। খয়রাগড়ের ওই বাড়িতে যারা আকস্মিক বোমা বিস্ফোরণে আহত এবং নিহত হয়েছে, অর্থাৎ আদিল শেখ এবং ইমতিয়াজ হোসেন, এরা বর্ডারের ওপারে জিএসএম এর সাথে নিয়মিত যোগাযোগ রাখত। তখন চিফ মিনিস্টার সংযুক্তাকে বলেন তাকে আজ সকালেই হোম মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে তারা এই কেসটা স্পেশাল সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিকে হ্যান্ডওভার করেছে। এতক্ষণে তাদের টিম এখানে পৌঁছেও গেছে। টিম লিডার হলো আইপিএস অফিসার পঙ্কজ সিনহা। আগামীকাল থেকে পুজো শুরু, তাই হোম মিনিস্ট্রি কোনো রিস্ক নিতে চায় না। তাছাড়া প্রত্যেকবারের পুজোর মতো এবারেও অনিমেষ চ্যাটার্জি তার গ্রামের বাড়িতে আসছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার। আর খয়রাগড়ের যে এরিয়াতে ওই ব্লাস্টটা ঘটেছিল সেটা প্রেসিডেন্টের বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। সুতরাং পুলিশ ফোর্সকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। সিএম জিজ্ঞেস করেন খয়রাগড়ে যে বাড়িতে ব্লাস্ট হয়েছিল সেটার আসল মালিক তো আদিল শেখ আর ইমতিয়াজ হোসেন। তখন সংযুক্তা বলে বছর 3 আগে শেখ আবেদিনের থেকে ওরা বাড়িটা কিনেছিল। প্রথমে ওই বাড়িটা 1 তলা ছিল, তারপর ওরা বাড়িটা কিনে 2 তলা বানায়। ওই ব্লাস্টের পর থেকেই শেখ আবিদিন এবং তার ভাই আজগার আলী গা ঢাকা দিয়েছে। ওদিকে আমরা দেখি আইপিএস অফিসার পঙ্কজ সিনহা ততক্ষণে আবিদিনের খোঁজে তার ভাই আজগার আলীকে পাকড়াও করেছে। পঙ্কজ সিনহা চাপে পড়ে আজগার আলী বলে যে তার দাদা আবেদিন শেখ আজমির শরীফে গেছে। পঙ্কজ এবং তার টিম আজগারের বাড়ি তল্লাশি করে সেরকম কিছুই পায় না। প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি পৌঁছে যান তার দেশের বাড়ি মিরপুরে, যেটা খয়রাগড়ের একদম কাছে। পঙ্কজ সিনহার টিম আর সংযুক্তার টিমও সেখানে পৌঁছে যায়। তারা নিজেদের মধ্যে আলাপ পরিচয় সারে। পঙ্কজ বলে সিআইডি তাদের এই কেসটা হ্যান্ডওভার দিয়েছে। আদিল শেখ এবং ইমতিয়াজ হোসেন ওই বাড়িটাকে আলাদা রাখতে আশেপাশের জমি পুকুরগুলোকেও কিনে নিয়েছিল। পঙ্কজ ওর টিমের আসিফকে জিজ্ঞেস করে যে ফরেন্সিক কি বলছে।
আসিফ বলে, যে ধরনের আইইডি ওরা ব্যবহার করত সেগুলো সাধারণত বর্ডারের ওপারে জিএসএম মেম্বাররা ব্যবহার করে। ইনিশিয়ালি দেখে এটাই মনে হচ্ছে যে এখানে বিস্ফোরকগুলো বানিয়ে বর্ডারের ওপারে এক্সপোর্ট করা হয়। তখন পঙ্কজ বলে, কিন্তু ওসমান গাজী, মুনির আলম আর কাদের সিদ্দিকীর জিএসএম কানেকশন খুবই স্ট্রং। শুধুমাত্র বিস্ফোরক এক্সপোর্ট করার জন্যই কি এত তৎপরতা, সেটাও ঠিক দুর্গাপুজোর আগে? সংযুক্তা বলে, তাহলে কি ওরা প্যান্ডেলে বিস্ফোরণ ঘটাতে চাইছে? পঙ্কজ বলে, সেটা হতে পারে, তবে যে পরিমাণ বিস্ফোরক ইতিমধ্যেই উদ্ধার করা গেছে তাতে 50টা প্যান্ডেল উড়িয়ে দেওয়া যায়। শেখ হুসেনের ফাঁসির পর ওদের টিম অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিল যে ওরা এর প্রতিশোধ নেবে। আর যেই বাড়িটায় বোমা বানানো হতো সেটা প্রেসিডেন্টের মিরপুরের বাড়ির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। সেই কারণে ওদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। পঙ্কজ সংযুক্তার কাছে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির পরিবার এবং কাছাকাছির লোকেদের ডিটেলস চান। সংযুক্তা বলা শুরু করে, ইনি হলেন অনিমেষ চ্যাটার্জির বড় দিদি গৌরী দেবী। ওনার ছেলে মেয়েরা বাইরে থাকে। 2 বছর আগে বাথরুমে পড়ে গিয়ে কোমর ভেঙে যাওয়ার পর থেকে গৌরী দেবী হুইল চেয়ারেই আছেন। ইনি হলেন যামিনী হালদার, বিধবা। বছরখানেক হলো গৌরী দেবীর বাড়িতেই আছেন। বাড়ির কাজ, রান্না সবটাই দেখে। গৌরী দেবীর কেয়ার গিভার মালা যখন কিছুদিনের জন্য ছুটিতে গেছিল তখন যামিনী আসে। গৌরী দেবী পরেও ওকে রেখে দেন। এই দুজন হলো পটল সাউ আর বেগুন সাউ, গৌরী দেবীর পুরনো মালি বিজন সাউয়ের যমজ ছেলে। বছর 7 আগে বিজন সাউ মারা গেলে গৌরী দেবী ওদেরকে নিজের কাছেই রেখে দিয়েছেন। ইনি হলেন কনক নস্কর, বাড়ির রাধুনী কাম মেট্রন। প্রায় 10 বছর ধরে এই বাড়িতেই আছে। ইনি হলেন নিশিকান্ত মান্না, এই বাড়ির অনেক পুরনো ড্রাইভার সমরেশ বাবুর ভাগ্নে। কিছুদিন চেন্নাইতে চাকরি করার পর ফিরে আসলে সমরেশ বাবুই ওকে এখানে চাকরিতে ঢোকায়। নিশিকে গৌরী দেবীর ম্যানেজার বলা যেতে পারে। বছর 2 হলো গৌরী দেবীর বাড়িতেই আছে। এই হলো মালা মণ্ডল, গৌরী দেবী অসুস্থ হওয়ার পর থেকে এখানে আছে। মালার তার স্বামীর সাথে বনিবনা নেই, তাই ছেলে নিন্তুকে নিয়ে গৌরী দেবীর বাড়িতেই থাকে। এ হলো নিন্তু মণ্ডল, মালা মণ্ডলের ছেলে। গৌরী দেবী ওকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছেন। ইনি হলেন সমরেশ দাস, এ বাড়ির সবচেয়ে পুরনো ড্রাইভার। প্রায় বছর 40-এর ওপর গৌরী দেবীর বাড়িতে ড্রাইভারি করছেন। এদের সবারই আইডি প্রুফ রয়েছে। পঙ্কজের টিমের সদস্য নকুল মজা করে বলে, গৌরী দেবী বোধহয় কাউকেই ফেলে দিতে পারেন না, সবাইকেই নিজের বাড়িতে রেখে দিয়েছেন। তখন পঙ্কজ বলে, আসলে এনারা ভাবতেই পারেন না যে এনাদের বাড়ির কয়েক হাত দূরে বিস্ফোরক তৈরি হতে পারে, আর সেই বিস্ফোরক গোটা গ্রামকে উড়িয়ে দিতে পারে। ছোট ভাই আসছে বলে গৌরী দেবী অনেক রান্নার আয়োজন করে সেগুলো টিফিন ক্যারিয়ারে ভরে নিশিকে দিয়ে তার বাপের বাড়ি মানে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির বাড়িতে পাঠান। নিশি নিন্তুকে ডাকতে আসে তার সাথে যাওয়ার জন্য। নিন্তু তখন কি একটা যেন আঁকছিল। নিশিকে দেখেই নিন্তু আঁকাটা মুছে দেয়। সমরেশবাবু, নিশি আর নিন্তু খাবার নিয়ে অনিমেষ চ্যাটার্জির বাড়িতে পৌঁছায়, কিন্তু পুলিশ ওদেরকে সিকিউরিটির জন্য বাড়িতে ঢুকতে দেয় না। ইনি হলেন অমল সাহা, প্রেসিডেন্টের বাবার আমল থেকে এই বাড়িতেই আছেন, তাই এক প্রকার বাড়ির সদস্যই হয়ে গেছেন। যেহেতু প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি নিঃসন্তান এবং সারা বছর বাইরেই থাকেন, তাই এই বাড়ির সব দায়িত্ব অমলবাবু, তার স্ত্রী গায়ত্রী দেবী এবং মেয়ে মায়ার। সমরেশবাবু নিশি আর নিন্তুকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় মায়া অনিমেষবাবুর খাওয়ারটা ভেতরে নিয়ে যায়। অনেকদিন পর দিদির হাতের রান্না পেয়ে অনিমেষবাবু খুবই খুশি হন। সেদিন ওই বাড়িতে যে দুজন মহিলা পুলিশকে বাধা দিচ্ছিল তারা হলো আমিনা বিবি আর হুসনা। পঙ্কজ অনেক চেষ্টা করেও ওদের প্ল্যানের ব্যাপারে আমিনার মুখ খোলাতে পারে না। আমিনা বলে যে সে কিছুই বলবে না। ওই বিস্ফোরণে তার স্বামী যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখনও সে তার স্বামীকে না বাঁচিয়ে প্রমাণ নষ্ট করতেই মন দিয়েছিল, কারণ জিহাদ তাদের ধর্ম, মানুষের থেকে মকসদ তাদের কাছে অনেক বড়। আমিনার কথা শুনে পঙ্কজ বুঝতে পারে যে সন্ত্রাসবাদীরা এদের এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে দরকার পড়লে এরা নিজের জীবন দিয়েও সন্ত্রাস বজায় রাখবে। হুসনার দুটো ছোট ছোট বাচ্চা আছে। হুসনাকে বলা হয় যে যতক্ষণ না সে মুখ খুলবে তার বাচ্চাদেরকে তার কাছে দেওয়া হবে না, জল খেতেও দেওয়া হবে না। তবুও হুসনা কিছুতেই মুখ খোলে না। আমরা দেখি একজন লোক চাদর মুড়ি দিয়ে আমিনা আর হুসনাকে যেখানে রাখা হয়েছে তার বাইরে নজর রাখছে। পরের দিন মহাষষ্ঠী, দুর্গাপুজো শুরু, তাই পঞ্চমীর দিন রাত থেকেই ওরা হাইওয়েতে নাকা চেকিং শুরু করে। সেখানে একটা ট্রাক ড্রাইভার পুলিশ চেকিং হচ্ছে দেখে ওখান থেকে পালিয়ে যায়। বিস্ফোরক ডিটেক্টরের মাধ্যমে পুলিশ ওই ট্রাকে বিস্ফোরক খুঁজে পায়।
ওই ট্রাক ড্রাইভার একজনকে ফোন করে বলে যে ওই বিস্ফোরকগুলো পুলিশের হাতে চলে গেছে। অপর পারের লোকটা বলে কোনো ব্যাপার নয়, তাহলে দশমীর দিনেই আতশবাজি হবে। কিন্তু হবে তো বটেই। ফোনটা রেখে লোকটা একটা কবর খুঁড়তে খুঁড়তে আরেকজনকে বলে, আমাদের উপর কম জুলুম হয়েছে? ওরা আমাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, আমাদের মা বোনেদের বেআব্রু করেছে, আমাদের অস্তিত্ব কেড়ে নিয়েছে। আমরা আমাদের মকসদের জন্য সবাই বলি হব, তাতেই আমাদের জন্ম সার্থক, কারণ মানুষের থেকে মকসদ অনেক বড়। এরপর আমরা দেখি আবিদিন শেখ, মানে ওই বাড়িটা প্রথমে যার ছিল, সে আসলে আজমির শরীফে যায়নি। আবিদিন পুলিশের কাছে রাজসাক্ষী হতে চেয়েছিল, সেই কারণে আজ তার স্থান হচ্ছে কবরে। ওরা আবিদিনের মৃতদেহ কবর দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পঙ্কজে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আজকের রাষ্ট্রপতি অনিমেষ চ্যাটার্জি তখন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি পঙ্কজের স্কুলের 50টি বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন। পঙ্কজ ওনাকে বলেছিল যে সে বড় হয়ে পুলিশ অফিসার হবে, সবাইকে প্রোটেক্ট করবে। তখন অনিমেষ চ্যাটার্জি পঙ্কজকে বলেছিল, প্রয়োজন পড়লে তুমি আমাকেও প্রোটেক্ট করবে তো? আজকের দিনে দাঁড়িয়ে সত্যি পঙ্কজের কাছে সেই সুযোগটাই এসেছে, প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জিকে প্রোটেকশন দেওয়ার। পরের দিন অনিমেষ চ্যাটার্জির বাড়িতে মহাষষ্ঠীর পুজো শুরু হয়। ওইদিকে গৌরী দেবীর বাড়িতে পুজো উপলক্ষে ভালো মন্দ রান্না করা হয় সবার জন্য। সবাই যখন খাচ্ছিল তখন মালা নিশির পকেটে নিজের ফোনটা দেখে খুব ক্ষেপে যায়। নিশি মালাকে বলে যে তার ফোনটা মাটিতে পড়েছিল, যদি হারিয়ে যায় সেই কথা ভেবেই নিশি ফোনটা নিজের কাছে রেখেছে। তবে মালার ফোনটা সুইচ অফ ছিল। তখন মালা তার ছেলে নিন্তুকে একটা থাপ্পড় মেরে বলে, নতুন ফোন কেউ বন্ধ না করলে বন্ধ হলো কি করে? হঠাৎ করে মালার এরকম আচরণে সবাই অবাক হয়ে যায়। ইনি হলেন জার্নালিস্ট ভাস্কর। প্রেসিডেন্টের বাড়ির খবর আর ওই সন্ত্রাসবাদীদের কেসটার খবরের জন্যই ভাস্কর মিরপুরে পড়ে রয়েছে। গৌরী দেবীকে নিয়ে যামিনী, নিশি আর সমরেশ বাবু অনিমেষ বাবুর বাড়ির পুজোতে পৌঁছায়। পঙ্কজ তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায়। মেটাল ডিটেক্টর এবং ম্যানুয়াল সিকিউরিটি চেকিং করে সবাইকে ঢুকতে দেওয়া হয়। ভাস্কর ও সে নিত্যানন্দ বাবুর কাছ থেকে এই ইনভেস্টিগেশনের প্রোগ্রেস কতদূর সেই ইনফরমেশন জানতে চাইলে নিত্যানন্দ বলে, এইসব সেন্ট্রাল ইনভেস্টিগেশনের ব্যাপার, সে কি করে জানবে? তবে ওদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে ভাস্করকে নিত্যানন্দ অনেক ইনফরমেশনই দিয়ে থাকে। প্রেসিডেন্ট এবং গৌরী দেবীর বাড়ির সব সদস্যদের ইনফরমেশন ভাস্করই নিত্যানন্দ বাবুকে দিয়েছিল। ইতিমধ্যেই পঙ্কজ খবর পায় যে ওই ট্রাক ড্রাইভার শাহাবুদ্দিনের খোঁজ পাওয়া গেছে। খবরটা পাওয়ার পরেই সংযুক্তার পঙ্কজ ওর টিমকে নিয়ে শাহাবুদ্দিনের মেসে পৌঁছায়। অনেক চোর পুলিশ খেলার পর ওরা শাহাবুদ্দিনকে কাবু করে জানতে পারে যে ওই বিস্ফোরকগুলো শিমুলতলি থেকে মিরপুরে যাচ্ছিল। খয়রাগড়ে ট্রেনিং স্কুল আছে, সেখানে রিভলভার চালানো আরো অনেক কিছু ট্রেনিং দেওয়া হয়। ওখানে 3 জন মেয়ে আছে, আমিনা, হুসনা আর রাবেয়া। আর কিছু বলার আগেই বাইরে থেকে কেউ একজন গুলি করে শাহাবুদ্দিনকে মেরে ফেলে। পুলিশ চারিদিকে দেখেও ওই ঘিঞ্জি এলাকার মধ্যে কে গুলি করেছে সেটা বুঝতে পারে না। আমরা দেখি যে লোকটা আবিদিন শেখকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই শাহাবুদ্দিনকে গুলি করে ভিড়ের মধ্যে মিশে যায় আর বলতে থাকে, বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, মানুষের থেকে মকসদ অনেক বড়। গৌরী দেবী অনিমেষ বাবুকে বলেন তিনি রাষ্ট্রপতি অনিমেষ চ্যাটার্জির মধ্যে তার ছোট্ট ভাই পুলুকে খুঁজছেন। তার ছোট ভাই বলির সময় একটা অবলা প্রাণীকে বাঁচাবার জন্য সারা বাড়ির সাথে লড়ত, অথচ আজ তারই একটা কলমের খোঁচায় একটা মানুষের ফাঁসি হয়ে গেল। ক্ষমা ভিক্ষার কান্না তার কানে পৌঁছলই না। অনিমেষবাবু বলেন যে তিনি জানতেন তার দিদি তাকে এই প্রশ্নটা করবে। তিনি যখন শেখ হোসেনের মার্সি পিটিশন রিজেক্ট করেছিলেন তখন তার চোখে তার দিদির মুখটাই ফুটে উঠছিল। তিনি জানতেন এই কারণের জন্য তাকে তার দিদির কাছে কৈফিয়ত দিতে হবে। তবে যে লোকটা রাজপথ দিয়ে হেঁটে যেতে যেতে গুলি করে আশেপাশের অসংখ্য মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে তাকে ক্ষমা করা যায় না। সেই মৃত মানুষগুলোর পরিবারের লোকেদের কান্না এমন একটা অপরাধীকে কখনোই ক্ষমা করতে দিতে পারে না। এরপর আমরা দেখি সেদিন রাতে গৌরী দেবীর বাড়িতে সবাই যখন ঘুমাচ্ছে তখন কেউ একজন চাদর মুড়ি দিয়ে বাড়ির পেছনের দরজার কাছে যায়। দরজার বাইরেও একটা লোক দাঁড়িয়ে আছে। ওরা নিজেদের মধ্যে একটা সংখ্যা বলে, তারপর দরজা খুলে কিছু একটা আদান প্রদান করে। এরপর আমরা দেখি নিশি চাদর মুড়ি দিয়ে যামিনীর ঘরে ঢুকে যায়। ওদিকে কনক তার ঘরের জানলা খুলে সবটা দেখে। মহাসপ্তমীর সকাল, চ্যাটার্জি বাড়িতে পুজোর অনুষ্ঠান চলছে।
গৌরীদেবীর বাড়ি থেকে অনিমেষবাবুর কাছে খবর আসে যে তার দিদির শরীরটা খুব একটা ভালো নেই। ওদিকে পঙ্কজ হুসনা বিবিকে জেরা করেই চলেছে। হুসনা বিবি শুনতে পাচ্ছে তার বাচ্চাদের চিৎকার, তবে ওর বাচ্চারা লেডি কনস্টেবলের কাছে নিরাপদেই রয়েছে। হুসনাকে চাপ দেওয়ার জন্য ওর বাচ্চাদের কান্নার রেকর্ডিং বাজানো হচ্ছে। আর সহ্য করতে না পেরে হুসনা বলে, আপনি কি আমাদের প্রোটেকশন দিতে পারবেন? সবকিছু বলে দিলে ওরা আমাদের মেরে ফেলবে। পঙ্কজ হুসনাকে বলে, কে মেরে ফেলবে? হুসনা বলে, মুনির আলম। ও মাদ্রাজ থেকে নিজের লোক নিয়ে এসে গত 2-3 মাস ধরে ওই বাড়িটার পাঁচিল তুলে দোতলা বানিয়েছিল। ইদানিং বেশি বেশি কাজ করতে বলছিল। মুনির আলমই এসব কিছু সামলায়। ইতিমধ্যেই সংযুক্তার বারবার ফোন আসায় সে বাইরে যায়, কিন্তু বাইরে গিয়ে সংযুক্তা দেখে হুসনার বাচ্চাগুলো আর ওই লেডি কনস্টেবল ওখানে নেই। প্রচন্ড চিন্তায় সংযুক্তা চারিদিকে বাচ্চাগুলোকে খুঁজতে থাকে। ওদিকে হুসনা বলে, ওদের বাড়ি মানে ওই ট্রেনিং স্কুলে ওই ব্লাস্টটা ঘটার 3 দিন আগে মুনির শেষবারের মতো এসেছিল। পঙ্কজ মনে মনে বলতে থাকে, ওই ঘটনাটা ঘটে 12 তারিখে, তার মানে মুনির এসেছিল 9 তারিখে। আর প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি শেখ হুসেনের মার্সি পিটিশন নাকচ করেছিল আগের মাসের 26 তারিখে। সবকিছু মিলে যাচ্ছে। পঙ্কজ হুসনাকে জিজ্ঞেস করে যে সে আর কি জানে। হুসনা বলে যে ওরা রাষ্ট্রপতিকে মারার ব্যাপারে কথা বলছিল। ওরা বলছিল যে তিনি পুজোর সময় বাড়ি আসবেন, তখনই কাজটা সারতে হবে। ওদিকে সংযুক্তা চারিদিকে খুঁজে খুঁজে একটা জায়গায় হুসনার বাচ্চাদের দেখতে পায়। আমরা দেখি ওই লোকটা মশা মারা স্প্রে দেবার ভান করে চারিদিকে নজর রাখছে। বিপদ বুঝতে পেরে পঙ্কজ প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জিকে একটা ব্যক্তিগত চিঠি লেখে। চিঠিতে নিজের পরিচয় জানিয়ে পঙ্কজ বলে যে ইনভেস্টিগেশন বলছে কিছু মানুষ আপনার পশ্চিমবঙ্গের এবং এই দেশের ক্ষতি করার চেষ্টা করছে, তাই অবিলম্বে চ্যাটার্জি বাড়ির সদর দরজা বাইরের লোকেদের জন্য বন্ধ করার অনুমতি দরকার। সেই মতো সবাইকে বাড়ির বাইরে যেতে বলে চ্যাটার্জি বাড়ির সদর দরজা বন্ধ করে দেওয়া হয়। অনিমেষ চ্যাটার্জি খুবই দুঃখের সঙ্গে বলেন, তার জ্ঞান তো কখনোই চ্যাটার্জি বাড়ির দরজা পুজোর সময় বাইরের লোকেদের জন্য বন্ধ হয়নি। প্রথমবার এরকম একটা ঘটনা ঘটল। অমলবাবু বলেন, উপায় কি? আপনি তো আর এখন শুধু চ্যাটার্জি বাড়ির ছোট ছেলে নন, আপনি তো দেশের রাষ্ট্রপতি। হুসনার থেকে ওদের এখানে ট্রেনিং সেন্টারের খোঁজ পেয়ে পুলিশের টিম পৌঁছে যায় সেই ডেরায়। সেখানে পৌঁছে ওরা প্রচুর আগ্নেয় অস্ত্র, প্রচুর জাল আইডি কার্ড, সিম কার্ড, ডিভিডিস এবং আরও অনেক কিছু খুঁজে পায়। ফেক আইডিগুলোর মধ্যে অনেক মুনির রয়েছে, মুনির আলম, মুনির সিদ্দিকী ইত্যাদি। ওরা মুনিরের একটা ছবিও পায়। পঙ্কজ বলে, গ্রাফিক ডিজাইনারকে দিয়ে ওদের এই মুনিরের ছবি থেকে দাড়ি গোঁফগুলোকে সরাতে হবে। এখনো অবধি যা বোঝা যাচ্ছে, মুনির আলমই হলো ওদের মেন সাসপেক্ট, সন্ত্রাসবাদী গ্রুপের অ্যাক্টিভ মেম্বার, বিস্ফোরক বিশেষজ্ঞ। 2008 সালে একবার পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু জামিন পাওয়ার পর থেকে ফেরার। বাংলাদেশের জঙ্গি দমন শাখা ওদেরকে জানিয়েছে যে এরকম আরও 41 জন মুনিরের নাম ওদের খাতায় রয়েছে। এদের প্রধান কাজ জিহাদের নামে ছোট ছোট বাচ্চা আর মহিলাদের উস্কানি দেওয়া, তারপর ওদেরকে গুপ্ত এজেন্টের দলে অন্তর্ভুক্ত করা। মুনিরের সাথে একজন মহিলা সহযোগীও আছে, তার নাম লতিফা। তবে লতিফার কোনো ডিটেলস ওদের কাছে নেই। পঙ্কজ সংযুক্তাকে বলে, মুনির মাদ্রাজ মানে চেন্নাই থেকে মিস্ত্রি এনেছিল ওদের বাড়ির কাজ করার জন্য। ওদের ইনভেস্টিগেশন লিস্টে থাকা আরও একজনের চেন্নাইয়ের সাথে কানেকশন আছে। আমরা জানি যে গৌরী দেবীর বাড়িতে কাজ করার আগে নিশি চেন্নাইতে কিছুদিন চাকরি করেছিল। পঙ্কজ সেই কথাই বলতে চাইছে। সেই মতো নিশিকে তুলে আনা হয়। ওদিকে অনিমেষবাবু তার দিদির সাথে দেখা করতে যান। পঙ্কজ নিশিকে জিজ্ঞেস করে যে সে চেন্নাইতে কোথায় চাকরি করত। নিশি বলে আদিয়ার জুট মিল। সেখানকার ঠিকানাটা আর মালিকের নামটাও নিশি বলে দেয়, তবে ফোন নাম্বারটা বলতে পারে না, কারণ সেটা নাকি নিশির আগের ফোনে ছিল। 2 বছর আগে জুট মিলে আগুন লেগে যায়, তারপর থেকে আর মিল খোলেনি। পঙ্কজ বলে, তাহলে কি করে তুমি প্রমাণ করবে যে তুমি ওখানে চাকরি করতে? তুমি গ্র্যাজুয়েশন করেছ, তারপর কস্টিং, এত ভালো পড়াশোনা করে গৌরী দেবীর বাড়িতে কেন চাকরি করছো? তখন নিশি বলে, জুট মিলের চাকরিটা চলে যাওয়ার পর সে চোখে অন্ধকার দেখছিল। তখন তার মামা তাকে টেম্পোরারি ভাবে এই চাকরিতে ঢুকিয়ে দেয়। কিন্তু পঙ্কজের মনে হয় যে চেন্নাইতে চাকরি করার সময় নিশির পরিচয় হয়েছিল এই সন্ত্রাসবাদী দলের সাথে। তারা দেখেছিল যে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির দিদির বাড়িতেই নিশির ইজি অ্যাক্সেস আছে। সেই কারণেই তারা তাদের সিক্রেট এজেন্ট হিসেবে নিশিকে গৌরী দেবীর বাড়িতে পোস্ট করেছে। নিশি পঙ্কজকে বারবার বোঝাবার চেষ্টা করে যে সে ভুল ভাবছে, সে কোনো রকম খারাপ কাজের সাথে জড়িত নয়।
কিন্তু নিশির কথা বিশ্বাসযোগ্য না লাগায় ওরা নিশিকে ওখানেই আটকে রাখে। গৌরী দেবীর বাড়ির সবার চ্যাটার্জি বাড়িতে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার কথা, কিন্তু ওসি নিত্যানন্দ বাবু এসে বলেন যে ওই বাড়িতে শুধু গৌরী দেবীই যেতে পারবেন, বাকিরা নয়। ওপর মহল থেকে সেরকমই আদেশ দেওয়া হয়েছে। কথাটা শুনে বাড়ির সবারই মন খারাপ হয়ে যায়। গৌরী দেবী তার বাপের বাড়ির ভেতরে যান, আর বাকিরা সদর দরজার বাইরেই অপেক্ষা করে অনিমেষ চ্যাটার্জির চণ্ডীপাঠ শুনবে বলে। ছোটবেলায় গৌরী দেবী আর তার ভাই দুজনে মিলে চণ্ডীপাঠ করত। সেই প্রথা বজায় রেখে আজ আবারও ভাই বোন দুজনে মিলে একসাথে চণ্ডীপাঠ করে। ওদিকে মনির আলমের ডেরা থেকে যে ডিভিডিগুলো পাওয়া যায়, পঙ্কজ দেখে তার মধ্যে একটা ডিভিডি মিসিং। ল্যাপটপে ডিভিডিগুলো চালিয়ে ওরা দেখে প্রত্যেকটাই অস্ত্র চালানোর টিউটোরিয়াল, জিহাদের নামে সন্ত্রাসবাদের শিক্ষা। পঙ্কজ বলে হুসনা বিবি বলেছিল যে ওই ব্লাস্টের 3 দিন আগেই শেষবারের মতো মনির এখানে এসেছিল। নিশ্চয়ই ওদের কোনো একটা প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে ওই অ্যাক্সিডেন্টাল ব্লাস্টটা ঘটে যাওয়ায় ওদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তারপরেও ওরা মিরপুরে বিস্ফোরক ঢোকাবার চেষ্টা করেছে। হাইওয়েতে নাকা চেকিং এর কারণে ওদের সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে যায়। কিন্তু পুরো ব্যাপারটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে ওদের মিশন এখনো কমপ্লিট হয়নি। তার মানে মনির আলম এখানেই আছে এবং চেষ্টা করে যাচ্ছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটাবার। সেদিন রাতে গৌরী দেবীর বাড়ির সবাই মেলায় ঘুরতে যায়। মেলাতে পঙ্কজের টিমের নকুলও ছিল। হঠাৎ করেই মেলার মধ্যে নকুল মনিরকে দেখতে পায়। মনিরের ছবি তাদের কাছে আগে থেকেই ছিল বলে চিনতে খুব একটা অসুবিধা হয় না। নকুলের মারফত পঙ্কজ আর পুরো টিম খবর পেয়ে মেলায় আসে। মেলার মেন গেট পুলিশ সিকিউরিটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে হঠাৎ করেই মনির নকুলকে গুলি করে দেয়। মেলার ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওরা সবাই মনিরকে ধরার চেষ্টা করে। শুরু হয়ে যায় চোর পুলিশের খেলা। পঙ্কজ আর মনিরের মারপিটের সময় মনির পঙ্কজকে অ্যাটাক করলে সংযুক্তা গুলি করতেই মনির ওখানেই মারা যায়। নবমীর সকালে ইন্টেলিজেন্স পঙ্কজের টিমকে কনফার্ম করে যে মনির আলম মারা গেলেও তাদের মিশন এখনো কমপ্লিট হয়নি এবং রক্তবীজের মতো তাদের শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে আছে। সেই কারণে পঙ্কজ প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির বাড়িতে গিয়ে তাকে রিকোয়েস্ট করে প্রতি বছর তিনি যেমন দুর্গাপুজোর ভাসানের প্রসেশনে প্রায় 1 কিলোমিটার হেঁটে যান, এবার যেন তিনি সেটা না করেন। কারণ মনির আলমকে ওরা শেষ করতে পারলেও ওদের মিশন এখনো কমপ্লিট হয়নি। পুলিশের মনে হচ্ছে যে মনির আলমের টিম ভাসানের প্রসেশনে কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে। যদিও পুলিশ ফোর্স অ্যাডিশনাল সিকিউরিটির ব্যবস্থা করেছে, কিন্তু কোনো রকম ঝুঁকি নেওয়া বোধহয় ঠিক হবে না। অনিমেষ চ্যাটার্জি পঙ্কজকে বলে তাদের মতো এফিশিয়েন্ট পুলিশ অফিসার থাকলে তারা মনিরের মতো তার টিমের প্ল্যানটাকেও নষ্ট করতে পারবে বলে ওনার বিশ্বাস। তাছাড়া এত বছরে কখনোই চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজোয় সদর দরজা বন্ধ হয়নি, এই প্রথম সেটা হয়েছে। তাতে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তো উঠতেই পারে, যেখানে দেশের রাষ্ট্রপতি নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি যদি ভয় পেয়ে ঘরে বসে থাকেন তাহলে সন্ত্রাসবাদীদেরই জয় হবে। তিনি সেটা চান না। তিনি মনে করেন পুলিশ টিম নিশ্চয়ই সবাইকে সুরক্ষিত রাখতে পারবে। অনিমেষ চ্যাটার্জির কথা শুনে পঙ্কজ যখন চলে যাচ্ছিল তখন তিনি পঙ্কজকে বলেন যে তার সেই ছোট্ট পঙ্কজ সিংহকে মনে আছে, যে একসময় পুলিশ হতে চেয়েছিল, মানুষকে রক্ষা করতে চেয়েছিল। তিনি বিশ্বাস করেন আজকের আইপিএস অফিসার পঙ্কজ সিংহ রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব অবশ্যই সফলভাবে পালন করতে পারবে। এদিকে আমরা দেখি ওই মিসিং ডিভিডিটা আসলে নিত্যানন্দবাবু জার্নালিস্ট ভাস্করকে দিয়েছিল। খবর পেয়ে সংযুক্তার পঙ্কজ নিত্যানন্দকে ধরে ফেলে। পঙ্কজ বলে কাস্টাডি থেকে জিনিস সরানোটা একটা ক্রাইম। এই কেসের ইনভেস্টিগেশনের একটা তথ্য যদি মিডিয়ার কাছে যায় তাহলে নিত্যানন্দবাবুর কপালে অনেক দুঃখ আছে। দশমীর সকালে ভাসানের প্রসেশনে রাস্তায় চারিদিকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। বোম ডিটেক্টর দিয়ে সব জায়গায় চেক করা হয় যে সেখানে কোনো বিস্ফোরক আছে কিনা। কনক গৌরী দেবীকে ফোন করে জিজ্ঞেস করে যে তার বাড়ির গাড়ির পারমিশন পাওয়া গেছে কিনা। গৌরী দেবী কনককে বলে যে তার গাড়ির পারমিশন পাওয়া গেছে। আসলে ওই রাস্তায় ভাসানের সময় অন্য কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হবে না, শুধুমাত্র গৌরী দেবীর বাড়ির গাড়িরই পারমিশন করা হয়েছে। যদিও গৌরী দেবী আগে থেকেই তার বাপের বাড়িতেই আছেন, তার বাড়ির বাকি সবার আজকে ভাসানের সময় এই বাড়িতে আসার কথা। ভাসানের রাস্তায় অলরেডি সংযুক্তা তার টিমকে নিয়ে রেডি। পঙ্কজ যখন গাড়ি থেকে নামছিল তখন আসিফ তাকে ফোন করে বলে যে নিশি প্রেসিডেন্টের সিকিউরিটির ব্যাপারে জরুরি কিছু তথ্য দিতে চাইছে, এটা এমার্জেন্সি। বাধ্য হয়ে পঙ্কজ সংযুক্তার হাতে প্রসেশনের দায়িত্ব দিয়ে নিশির সাথে দেখা করতে যায়।
এদিকে গৌরী দেবীর বাড়ির সবাই ওদের গাড়ি আর আরেকটা টোটোতে চ্যাটার্জি বাড়ির দিকে রওনা দেয়। অনিমেষ চ্যাটার্জিও ভাসানের জন্য বেরিয়ে পড়ে। চারিদিকে লোকের লোকারণ্য। পুলিশ গৌরী দেবীর গাড়িকে আটকালে সমরেশবাবু বলেন যে এই গাড়ির তো পারমিশন করা আছে, ওনাদের সঙ্গে একটা টোটোও আছে। গাড়ির নাম্বারটা দেখে পুলিশ ওদেরকে যেতে দেয়। 50 জন ঢাকি নিয়ে বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। সংযুক্তা তার টিমকে নিয়ে পুরো ব্যাপারটা পরিচালনা করছে। পঙ্কজ নিশির সাথে দেখা করলে নিশি বলে তাকে আজকে পাশের ঘরে বসানো হয়েছিল, সেখান থেকে ও এই কাগজটা পেয়েছে। পঙ্কজ দেখে ওটা সন্ত্রাসবাদীদের ডেরা থেকে পাওয়া একটা কাগজ, যেখানে ওদের ভাষায় কিছু একটা লেখা আছে। নিশি বলে যে গৌরী দেবীর বাড়িতেও এইরকমই একটা লেখা সে একজনকে লিখতে দেখেছে, আর সেটা হলো নিন্তু। আমরা প্রথমেই দেখেছিলাম যে নিন্তু সেদিন কিছু একটা আঁকছিল। হঠাৎ করে নিশি চলে আসায় নিন্তু আঁকাটা মুছে দেয়। আসলে নিন্তু সেদিন যেটা লিখছিল সেটা হলো জিহাদ। এই একই কথা এই কাগজেও লেখা আছে। আসিফ পঙ্কজকে ওই মিসিং ডিভিডির পার্টটা দেখতে বলে। পঙ্কজ দেখে ওখানে নিন্তুকে দেখা যাচ্ছে এবং ওখানে শেখানো হচ্ছে কি করে নিজের শরীরের মধ্যে বোম আটকিয়ে গোটা গ্রামকে উড়িয়ে দেওয়া যায়। ওই বোমের মধ্যে একটা সুইচ আছে যেটা অন করে দিলে কেউ যদি তাকে মেরেও ফেলে তবুও বোমটা ঠিক সময় কাজ করবে। পঙ্কজ বুঝতে পারে যে ওদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা নিজেদেরকে শেষ করেও বিস্ফোরণ ঘটাতে পারে। পঙ্কজ সংযুক্তাকে ফোন করে সবটা বলার চেষ্টা করে, কিন্তু সংযুক্তা অত আওয়াজের মধ্যে ফোনের রিংটোন শুনতে পায় না। এরপর পঙ্কজ ওর টিমের আরেকজনকে ফোন করে বলে গৌরী দেবীর বাড়ির গাড়িটাকে আটকাতে। তখন পঙ্কজের টিম মেম্বার বলে ওনাদের গাড়ির তো পারমিশন করা ছিল, সেই কারণে ওই গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটা টোটোও আছে। ওনারা এখন ধানতলার রাস্তায়, ড্রাইভার ছাড়া 3 জন মহিলা আর 3টে বাচ্চা আছে। এটা শুনে পঙ্কজ ইমিডিয়েটলি ওই গাড়ি আর টোটোটাকে আটকাতে বলে, কিন্তু ততক্ষণে ওই গাড়ি আর টোটোটা পুলিশ চেকিং এর সব আওতা ছাড়িয়ে বেরিয়ে গেছে। এদিকে ভাসান দেখার জন্য গ্রামবাসীদের প্রচন্ড ভিড়ে পঙ্কজের গাড়ি এগোতেই পারছিল না। বাধ্য হয়ে পঙ্কজ গাড়ি থেকে নেমেই দৌড়তে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে হাতে খুব বেশি একটা সময় নেই, যে কোনো মুহূর্তেই কোনো বড় বিপদ ঘটে যেতে পারে। ওদিকে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি ভাসানের জন্য এগিয়ে চলেছে। পঙ্কজ আর আসিফ অন্য রাস্তা ধরে তাড়াতাড়ি পৌঁছবার চেষ্টা করে। ভাসানের রাস্তায় গাড়ি যাওয়ার শেষ সীমানার পর নিত্যানন্দবাবু গৌরী দেবীর বাড়ির লোকেদের চিনতে পেরে চলে যেতে দেন, কারণ তার কাছে তখনও ওদেরকে আটকাবার ব্যাপারে কোনো ইনফরমেশন আসেনি। পঙ্কজ সেখানে পৌঁছে দেখে ওই গাড়ি আর টোটোটা ফাঁকা। পঙ্কজ ওদের ব্যাপারে জিজ্ঞেস করলে নিত্যানন্দবাবু বলেন ওনারা তো এইমাত্র হেঁটে চলে গেলেন। পঙ্কজ ওয়াচ টাওয়ারে ফোন করে জানতে চায় যে সেখানে বছর 12-13 কোনো শ্যামলা বর্ণের ছেলে আছে কিনা। ওয়াচ টাওয়ারের দায়িত্বে থাকা পুলিশ কর্মী ভালো করে দেখে বলে যে এখানে অন্তত 30 থেকে 40 জন এরকম ছেলে আছে, কিন্তু সবাই মুখোশ পরে আছে, কাউকেই চেনা যাচ্ছে না। পঙ্কজ কোনো দিশা না পেয়ে নিন্তুর নাম ধরে ডেকে ওঠে। তখন গৌরী দেবীর বাড়ির সবাই থেমে যায়। বাচ্চারা পেছন ফিরে তাকালেও বাকিরা পেছন ফিরে তাকায় না। এরপর পঙ্কজের মনে পড়ে যায় ওরা ট্রাক ড্রাইভার শাহাবুদ্দিনের থেকে জানতে পেরেছিল ওখানে 3 জন মেয়ে আছে। তার মধ্যে 2 জনকে তো পঙ্কজ আগে থেকেই চেনে, আমিনা আর হুসনা, যারা এখন পুলিশ হেফাজতে আছে। কিন্তু শাহাবুদ্দিন আরেকটা নাম বলেছিল, সেটা হলো রাবেয়া। পঙ্কজ রাবেয়ার নাম ধরে চিৎকার করে ডাকতেই মালা পিছন ফিরে তাকায়। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেদিন চাদর মুড়ি দিয়ে মালা ওরফে রাবেয়া বাইরের একটা লোকের সাথে দেখা করেছিল। সেই লোকটা রাবেয়াকে একটা বিস্ফোরক দিয়ে বলেছিল যে ইউনিট তাকেই বেছেছে এই কাজটা করার জন্য। ভাসানের দিন বেরোবার আগে রাবেয়া তার নিজের শরীরে বেঁধে নিয়েছে সেই বিস্ফোরক। জিহাদের নামে এরা নিজের জীবন শেষ করেও সন্ত্রাস করতে পিছপা হবে না। পঙ্কজ সবটা বুঝতে পেরে গেছে আন্দাজ করতে পেরে রাবেয়া নিন্তুর হাত ছেড়ে দৌড়তে শুরু করে। পঙ্কজ ও রাবেয়ার পেছনে ধাওয়া করে। সংযুক্তা ওদেরকে এভাবে ছুটে আসতে দেখে ব্যাপারটা আন্দাজ করে দৌড়ে রাবেয়ার দিকে এসে রিভলভার তাক করে। সংযুক্তাকে রিভলভার তাক করতে দেখে রাবেয়া আর দেরি না করে বিস্ফোরকে সুইচটা অন করতে যায়। তখন পঙ্কজ চিৎকার করে সংযুক্তাকে গুলি করতে বলে। সংযুক্তার অব্যর্থ নিশানা রাবেয়ার ঠিক কপালে লাগে। পঙ্কজ ছুটে এসে ধরে ফেলে রাবেয়াকে, কারণ রাবেয়ার সাথে যদি ওই বিস্ফোরকটাও মাটিতে পড়ে যায় তাহলেও ওই বিস্ফোরণটা আটকানো যাবে না। শেষ হয়ে যায় রাবেয়ার জীবন। গোটা মিরপুর বেঁচে যায় মৃত্যু সংকটের মতো একটা ভয়ানক দুর্ঘটনা থেকে। কিন্তু সত্যি কি তাই? ওরা তো রক্তবীজের ঝাড়,
একটা রক্তবীজ মারা গেলে সেখান থেকে জন্ম নেয় আরও একটা রক্তবীজ। মাটিতে পড়ে যাওয়া রাবেয়ার রক্তও কি সেই ইঙ্গিতই দিচ্ছে? এরপর পঙ্কজ দিল্লিতে ফিরে যায়। প্রেস কনফারেন্সে সবটা জানায় সংযুক্তা। ওই ঘটনার পর গৌরীদেবী এখনো কোনো কথা বলেননি। ভাইয়ের বাড়িতেই আছেন। তার নিজের বাড়িতেই যে আপন লোক সেজে সন্ত্রাসবাদী লুকিয়েছিল সেটা তিনি ভাবতেও পারেন না। আসলে সন্ত্রাসবাদীরা মাননীয় প্রেসিডেন্টকে মারার জন্য সেই বাড়িটাই বেছে নিয়েছিল যেখানে ক্ষমতাবানরা এখনো ক্ষমায় বিশ্বাসী। নিন্তুকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। ওর কেসটাকে ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে। নিশি আর জামিনী বিয়ে করেছে। এদিকে আমরা দেখি কনক পুড়িয়ে ফেলছে তার আসল পরিচয়পত্র। আসলে কনকই হল লতিফা ইয়াসমিন, মুনির আলমের সহকর্মী। সেদিন রাতে কেউ একজন আবার ওই বাড়ির বাইরে এসে একটা কোড বলে। কোডটা শুনে লতিফা বুঝতে পারে এ হলো তাদেরই লোক। আমরা দেখি রক্তবীজের মতো জন্ম নিল আরেক মুনির আলম। সন্ত্রাসবাদ এখনো শেষ হয়নি। এখানেই শেষ হয়ে যায় রক্তবীজ সিনেমাটি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।